আজকের ডেটে টেস্ট অ্যান্ড বাইটস নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? প্রথমেই বলি, বাঙালি ব্যবসা বোঝে না, এটা একটা মিথ। হুম। অনেক ধরনের ঘাত প্রতিঘাত এসছে এবং এর মধ্যে সাফল্যও এসছে। প্রত্যেকটা জার্নিটাই এখনো পর্যন্ত যেভাবে এগিয়ে চলেছে, এটা বেশ মজার এবং এনজয় করছি। প্রাইস অ্যান্ড কোয়ালিটি, এইটা কি করে টেস্ট অ্যান্ড বাইট ম্যানেজ করে? এটা হচ্ছে আরও একটা জিনিস আমি এখানে বলে রাখি, আর একটা পয়েন্ট রয়েছে। আপনি এমন একটা বিজনেসে এলেন যেটা ভেরি কম্পিটিটিভ মার্কেট। আপনার মাইন্ডে শুরুর সময় কম্পিটিশনটা মাথায় আসেনি? রিস্ক মনে হয়নি এটা? একদম, রিস্ক তো থাকবেই। আর একটা জিনিস যেটা যেহেতু ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, সেখানে একটা জিনিস মূল মন্ত্র প্রথম থেকেই ছিল যে রিস্ক না নিলে গ্রোথ হবে না। ধরুন একটা ব্র্যান্ড বিল্ড আপ করা শুরু করা এবং এই যে বারবার একটা প্রশ্ন উঠতো যে বাঙালি ব্যবসা বিমুখ, এই ওই তাই ইত্যাদি, সেখান থেকে একটা ব্র্যান্ডকে তৈরি করা, হাতে করে গড়া এবং এটা একটা সন্তানের মতো লালন পালন করে বড় করা, আজকের ডেটে টেস্ট অ্যান্ড বাইটস নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? প্রথমেই বলি, বাঙালি ব্যবসা বোঝে না, এটা একটা মিথ। হুম। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বাঙালি ব্যবসাতেও সফল হতে জানে এবং ভালো ভালো সাকসেস স্টোরিও লিখতে পারে। হুম। হুম। এবং বাঙালির জন্য যেটা সমস্যা হয়, কিছুটা মেন্টালিটি আর কিছুটা হচ্ছে উপযুক্ত পরিবেশ। তো উপযুক্ত পরিবেশ যদি পায় এবং নিজেকে যদি দৃঢ়চেতা যদি বাঙালি হয় যে আমি ব্যবসাটা করব, তাহলে বাঙালির মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। কারণ বাঙালি এত কিছু করতে পারে, এত সেখানে জ্ঞানী লোক রয়েছে, সেখানে ব্যবসাটা বাঙালি করতে পারবে না, এটা হতেই পারে না। আর টেস্ট অ্যান্ড বাইট নিয়ে যেটা আমার অভিজ্ঞতা, যখন শুরু করেছিলাম এবং সেখান থেকে সত্যি মানে অনেক ধরনের ঘাত প্রতিঘাত এসছে এবং এর মধ্যে সাফল্যও এসছে। প্রত্যেকটা জার্নিটাই এখনো পর্যন্ত যেভাবে এগিয়ে চলেছে, এটা বেশ মজার এবং এনজয় করছি। আমি টেস্ট অ্যান্ড বাইটের একদম কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা করবো। এক হচ্ছে টেস্ট অ্যান্ড বাইটের ব্যাপ্তি, দুই হচ্ছে টেস্ট অ্যান্ড বাইটের শুরু, এবং তিন হচ্ছে টেস্ট অ্যান্ড বাইটের কনসেপশনটা কিভাবে আপনার কাছে এলো। প্রথমেই বলি, টেস্ট অ্যান্ড বাইটের শুরুটা হয়েছিল 2020-তে। তার আগে আমরা পারিবারিকভাবে অন্যান্য ব্যবসার সাথে যুক্ত ছিলাম এবং তখন আমি এবং আমাদের টেস্ট অ্যান্ড বাইটের আরও দুজন ডিরেক্টর, আমার কাকা মিস্টার অরুণ কুমার সাহা এবং দাদা সন্দীপ সাহা, আমরা দীর্ঘদিন ধরেই একটা পরিকল্পনা করছিলাম যে ফুড বিজনেসের মধ্যে নিজেদেরকে ওই সেক্টরটাকে সঙ্গে নিজেদের অ্যাটাচমেন্ট হওয়ার জন্য। এবং 2020 সালে আমরা শুরু করেছিলাম টেস্ট অ্যান্ড বাইটটা। এবং আমাদের যেটা মনে হয়েছিল সেই সময় যে ভালো প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, মডার্নাইজ বেকারিতে যে প্রোডাক্টগুলো করা সম্ভব হয়, সেগুলো যদি ন্যায্য দামে বাঙালির কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো সেটা গ্রহণযোগ্যতা পাবে। তো এই ভাবনা চিন্তা থেকেই 2020 সালে আমরা শুরু করেছিলাম। পারিবারিকভাবেই শুরু করেন? পারিবারিকভাবে। আপনি, আপনার কাকা? হ্যাঁ, আমার দাদা। একদম আচ্ছা, পারিবারিক। আপনার দাদা মানে নিজের দাদা না কাকার ছেলে? মানে আমার কাজিন ব্রাদার। কাজিন ব্রাদার, ওকে, গট ইট গট ইট গট ইট। মানে একদম নিজেদের পরিবারের একদম, মধ্যে। একদম। আপনি এই 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 কথাটা আমাকে বলুন যে তাহলে ডেফিনেটলি ধরুন একটা আপনাদের টেস্ট অ্যান্ড বাইট যদি হয়, প্রথম আউটলেটটা আপনাদের কোথায় ছিল? আমরা প্রথম শুরু করেছিলাম 4টে আউটলেট দিয়ে: কাকদ্বীপ, আমতলা, শখের বাজার এবং ঠাকুরপুকুর। শখের বাজার মানে কলকাতার শখের বাজার। কলকাতা শখের বাজার আর কলকাতার ঠাকুরপুকুর। এইটা আপনি আমাকে এই স্টোরিটা বলুন যে ব্র্যান্ড লঞ্চের আগে আপনি ফ্র্যাঞ্চাইজিকে কনভিন্স কি করে করলেন? প্রথম মানে এটা আমি বলছি, যখন আমরা শুরু তো করে ফেলেছি, মানে সেটা 2020-তে, আর সেই সময়টা একটু মনে করে দেখুন যে কি চলছিল, কোভিড প্যান্ডেমিক। সেখানে সমস্ত জায়গায় সবকিছু বন্ধ হয়ে যাচ্ছিল এবং তার মধ্যে মানে শুরুর সেই দিনগুলো, মানে যদি এখন মনে করি সেটা মনে হয় যে সত্যি কি অসাধ্য সাধন না করেছিলাম সেই সময়। স্টোরি। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা অনেকদিন আগে ছিল, কিন্তু সুযোগের তো একটা ব্যাপার থাকে। সুযোগটা খুব তাড়াতাড়ি এসে গেছিল। সেই মুহূর্তে আমাদের এলাকায় এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেক ছেলে কাজ হারিয়েছিল, তারা যেখানে কাজ করত।
তো অতগুলো তখন আমরা ভাবলাম যে আমরাও তো এরকম কিছু একটা করবার চিন্তা ভাবনা করছি, তো এখনই যদি এটা শুরু করা যায় এবং রিসোর্স একটা ভালো টিম তো দরকার একটা বিজনেসের শুরু করার জন্য, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং বিজনেস। তো সেই রিসোর্সটা আমরা এখন সুযোগ রয়েছে, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়েই একদম খুব তাড়াতাড়ি এটাকে আমরা ডিসিশন নিয়েছিলাম সেই সময়। শুরুতে আপনাদের ম্যানুফ্যাকচারিং এ কতজন টিম নিয়ে শুরু করা হয়? 20 জন। 20 জন নিয়ে স্টার্ট। আচ্ছা, দেন এই ধরনের বিজনেসে তো সব থেকে শক্ত কাজ হয় ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং হাউস টু কাউন্টার। সেগুলো কিভাবে আপনার এই ট্রান্সপোর্ট অ্যান্ড অল এগুলো ম্যানেজ করলেন? আমাদের আলাদা লজিস্টিক ডিপার্টমেন্ট রয়েছে। সেই লজিস্টিক ডিপার্টমেন্ট তারা আমাদের একদম সকালে ভোরবেলা থেকে সেখানে আমাদের এই মুহূর্তে সারা ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের 10টা ডিস্ট্রিক্টে আমাদের আউটলেট রয়েছে, 200টা আউটলেট আপাতত। তো প্রত্যেকটা আউটলেটে একদম টাইম, মানে ফ্যাক্টরি থেকে তাদের ডিপারচার টাইম সকলে সেট করা রয়েছে। সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা আউটলেটে সকাল 9টার মধ্যে, সেটা যত দূরেরই আউটলেট হোক না কেন, আমরা প্রোডাক্ট পৌঁছে দিই। শুরুতে ফ্র্যাঞ্চাইজিদের কনভিন্স করা, এই স্টোরিটা হচ্ছে একদম শুরুর যে গল্পটা, যখন আমরা সেট আপ সব করছি এবং আমরা কমার্শিয়ালি লঞ্চ করার আগে তো আমাদের R&D চলছিল, এবং সেই সময় আমরা যখন কমার্শিয়াল ডেট নিয়ে ভাবছি যে কবে শুরু করা যায়, এবং সেই যখন স্টেজটা ছিল আমাদের, তখন আমার একটা দাদা, আমার বন্ধুর মতন, তো সেও এরকম একটা বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করছিল। তো আমাকে হঠাৎ করে ফোন করে বলছে, ভাই তখন খুব সবাইকে ফোন করে ডিসকাস করতো, একদম অফুরন্ত সময়, ভাই ভাবছি এরকম একটা বিজনেস শুরু করার জন্য, তো কোন ব্র্যান্ড নিয়ে শুরু করা যায় না যায় একটু অ্যাডভাইস দে। তো আমি তখন বললাম যে আমি নিজেই এরকম একটা ব্র্যান্ড কিন্তু আমরা শুরু করতে চলেছি। ও তখন পুরো স্টোরিটা শুনলো, একদিন আমার সঙ্গে দেখা করলো, এবং আমাদের পুরো ভিশনটা যে কি রকম ভাবে কি করতে চাইছি না চাইছি। মানে কোথাকার মানুষ উনি? মানে কাকদ্বীপের। আচ্ছা। তো সেটা যখন সবকিছু বললো চল তোর সঙ্গে আছি, আমার নামটা এনলিস্ট করে নেয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে। তো এরকম আরও কিছু পরিচিত আমাদের কাছের মানুষজন, তারা সেই সময় আমাদের সঙ্গে হয়েছিল। এই নিয়ে আমাদের 4টে আউটলেট আমরা শুরু করি প্রথমে। আপনারা এই যে মডেলটা বানালেন, এই মডেলটার সময় আপনাদের কি কি ভাবনা চিন্তা ছিল, এবং আপনাদের এক্সপ্যানশন প্ল্যানটা কীরকম ছিল, বা কতটা এক্সপ্যানশন প্ল্যান নিয়ে এই বিজনেসটা শুরু? আমি হোমওয়ার্কটা একটু জানতে চাইছি। প্রথম কথা বলছি, মানে যখন বিজনেসটা শুরু করব, বিজনেসের যেটা প্রাইমারি সেটা হচ্ছে প্রোডাক্ট, যে আমরা কি প্রোডাক্ট বানাতে চাই। তো সেখানে আমাদের যেটা অ্যান্সার ছিল, এবং নিজেরাই যেটা ঠিক করেছিলাম, যে আমরা কোয়ালিটি প্রোডাক্টই বানাবো, এবং সেখানে যে র মেটেরিয়ালসগুলো আমরা ইউজ করব সেগুলো কিন্তু A1 গ্রেড। কারণ আমরা মানুষের কাছে যে খাবার, আমি একজন বাঙালি হয়ে আমাদের বাংলার বুকে ব্যবসা আমরা যখন করছি, সেখানে আমি নিজেদের পরিবার বলেই সকলকে মনে করি, এবং সেই পরিবারের হাতে আমরা কি ধরনের খাবারটা তুলে দেবো, তারা কোয়ালিটি, সেখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না। এন্টায়ার বেঙ্গল প্রচণ্ড প্রাইস সেন্সিটিভ মার্কেট। এখন প্রাইস অ্যান্ড কোয়ালিটি, এইটা কি করে টেস্ট অ্যান্ড বাইট ম্যানেজ করে? এটা হচ্ছে আরও একটা জিনিস আমি এখানে বলে রাখি, আর একটা পয়েন্ট রয়েছে। আমি আমাদের এই 2020 থেকে 2026 এই 6 বছরের মধ্যে আমার আরও একটা উপলব্ধি, এটা বোধহয় মানে যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে লঙ্গিটিউড ল্যাটিটিউড বদলের সঙ্গে সঙ্গে মানুষের টেস্ট প্যালেটটাও চেঞ্জ হয়। তার জন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, তার টেস্ট সেরকম একটা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা যেমন করতে হয়, এবং প্রাইসটাও এমন একটা জায়গায় আমরা রাখি যেটা মাস টু ক্লাস, সকলের জন্য যাতে সেটা গ্রহণযোগ্য হয়। আপনি এমন একটা বিজনেসে এলেন যেটা ভেরি এবং মানে প্রচণ্ড কম্পিটিটিভ মার্কেট। আপনার মাইন্ডে শুরুর সময় কম্পিটিশনটা মাথায় আসেনি? রিস্ক মনে হয়নি এটা? একদম, রিস্ক তো থাকবেই। আর একটা জিনিস যেটা, যেহেতু ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, সেখানে একটা জিনিস মূল মন্ত্র প্রথম থেকেই ছিল যে রিস্ক না নিলে গ্রোথ হবে না, কিন্তু সেই রিস্কটা ক্যালকুলেটিভ রিস্ক হতে হবে। আর কম্পিটিশন তো সবসময়ই থাকবে,
কম্পিটিশন না থাকলে গ্রোথটাও মনে হয় না, এবং অ্যাচিভমেন্টটাও ঠিকঠাকভাবে মেজার করা যায় না। এবার প্রত্যেকটা ব্র্যান্ডের তারও কিছু নিজস্ব ইউএসপি আছে, আমাদেরও কিছু নিজস্ব ইউএসপি আছে। তো সেখানে নিজেদের একটা লয়াল কাস্টমার বেস আমরা তৈরি করতে পারবো, এই বিশ্বাস ভরসাটা ছিল।